আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল। কাল বঙ্গভবনের শপথ, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন। ৭০ অনুচ্ছেদের কারণে ইচ্ছামতো ভোট দিতে পারেনি সংসদ সদস্যরা, অভিযোগ অলি আহমেদের। অনুচ্ছেদটি গণতন্ত্রের জন্য বাধা বলছে জামাত, ভবিষ্যতে পরিবর্তন হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দুঃসময় হাল ধরা রুহুল কবির রিজভী। দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যাশা। এবং স্বামীকে শেষ বিদায় দিয়ে আবারও কারাগারে ডাক্তার দীপু মনি। বনানী কবরস্থানে শায়িত হলেন তৌফিক নেওয়াজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। জাতীয় সংসদে ঐতিহাসিক নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ সংসদ সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও ৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা। সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পদে কে আসীন হচ্ছেন তা আগে থেকেই জানা থাকলেও অপেক্ষা ছিল আনুষ্ঠানিক এই ঘোষণার। রাষ্ট্রপতি পদে বিজয়ী ঘোষণার পর বিএনপির দুঃসময়ের কাণ্ডারি দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখে মুখে বিজয়ের উল্লাস ছিল যতখানি, তার চেয়ে বেশি ছিল বিনয়ের প্রকাশ। ফলাফল ঘোষণার পরপরই তিনি বুকে জড়িয়ে ধরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে। অধিবেশন কক্ষে শুভেচ্ছায় সিক্ত হন সংসদ সদস্যদের। নতুন রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দুপুর ২টায় শুরু হয় ভোট গ্রহণ। সংসদ সদস্যদের বিশেষ বৈঠকের শুরুতে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা ১৯৯১ অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছে। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, এর পরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। সাদা কাগজে কালো কালিতে ছাপা ব্যালট পেপারে ভোট দেন ভোটাররা। বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ৩৪৯ জন সংসদ সদস্য নির্বাচনে ভোটার ছিলেন। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট দেননি ৬ জন সংসদ সদস্য। নিয়ম রক্ষার হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ার শেষ ধাপ পর্যন্ত গড়ানোয় ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। যদিও ৭০ অনুচ্ছেদ বলবৎ থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীর জয় নিশ্চিত ছিল আগে থেকেই। এখন দেখার বিষয়, বিএনপি মহাসচিব হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছিলেন, এবার রাষ্ট্রপতি হয়ে সরকার, বিরোধী দল ও সামগ্রিক রাজনীতিতে কতটা ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। কথা বলছি তার সাথে। তপু, রাষ্ট্রপতি পদের ভোট নিয়ে সংসদ সদস্যরা কি বলছেন? ধন্যবাদ তনুজা। আপনাকে জানিয়ে রাখি যে চলমান যে আমাদের যে বর্তমান যে বিদ্যমান যে সংবিধান রয়েছে, সেই সংবিধান অনুযায়ী কিন্তু উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচন অনুষ্ঠিত ভোট গণনা শেষে এখানে সংসদ কক্ষ থেকে আমরা দেখেছি একে একে সংসদ সদস্যরা বেরোয়েছেন এবং তারা অনেকে তাদের মতামত দিয়েছেন এবং এই নির্বাচনকে সবাই বলা চলে স্বাগত জানিয়েছেন। কেননা আমরা যেটা দেখেছি যে ভোট গ্রহণের সময় সরকারি দল, বিরোধী দল উভয় পক্ষই
খুব ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই তারা সবাই কিন্তু এই ভোটে অংশ নিয়েছেন এবং বিরোধী দল বারবার বলার চেষ্টা করেছেন যে গণতন্ত্রের যে চর্চা যাতে উন্নত হয় এবং সম্মত হয়, এই জন্যই তারা এই ভোট গ্রহণে অংশ নিয়েছেন। এবং একই সাথে এই রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী ছিলেন কর্নেল অলি আহমেদ, তিনিও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন এবং একই সাথে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানিয়েছেন তিনি। বলা চলে এখানে যে একটি সুন্দর পরিবেশের মধ্যে যে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছেন এবং আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি এবং সরকারি দলের যে চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনি এবং তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে আজ রাতের মধ্যেই এই রাষ্ট্রপতি যে প্রজ্ঞাপন অনুষ্ঠিত হবে এবং প্রজ্ঞাপন জারি করা হবে এবং আগামীকাল বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার মূলত শপথ পড়াবেন নতুন 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই আমরা দেখেছি এখানে চিফ হুইপ আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচনে মোট 6 জন, সরকারি দলের 3 জন সহ মোট 6 জন সদস্য এই ভোটে অংশ নিতে পারেননি। তবে বিএনপির যে 3 জন রয়েছেন তারা 3 জনই অসুস্থতার কারণে অংশ নিতে পারেননি এবং অন্যান্যরা বিভিন্ন কারণে তারা এই ভোটে অংশ নেননি বলে জানিয়েছেন চিফ হুইপ। এবং একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে একটি বিষয় পরিষ্কার করেছেন যে এই নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিরোধী দল যে ভূমিকা পালন করেছেন এতে তারা যে 70-এর অনুচ্ছেদ অনুযায়ী এবং বিদ্যমান সংবিধান মেনে তারা এই অংশ নিয়েছেন, তাই তাদেরকে স্বাগত জানিয়েছেন। এবং একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটি বিষয়ে বলেছেন যেহেতু তারা এই বিদ্যমান সংবিধানকে মেনে নিয়েছেন, সেক্ষেত্রে তারা যে সংবিধান সংস্কার পরিষদে যে শপথ নিয়েছেন সেই শপথ আসলে এখন টিকে কিনা সেই বিষয় নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তবে সব জল্পনা কল্পনা শেষে বলা চলে যে 23তম যে রাষ্ট্রপতি নির্বাচন যে অনুষ্ঠিত হলো এবং সব দলের সরকারি দল এবং বিরোধী দলের অংশগ্রহণে যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, সেই এর মাধ্যমে যে গণতান্ত্রিক যে ধারা অব্যাহত রয়েছে তারা বারবার বলার চেষ্টা করেছেন। এবং একই সাথে তারা বলার চেষ্টা করেছেন যেমনটা চিফ হুইপ যেটি বলেছেন যে তারা চাচ্ছেন যে সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষ একসাথে তারা মিলে এবং সংসদের মাধ্যমে তারা যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ নিয়ে নানা কথা রয়েছে সেই 70-এর অনুচ্ছেদকে তারা কবর রচনা করতে চান এবং আগামীর যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এই 70-এর অনুচ্ছেদের থাকবে না, এমনটাই জানানো হয়েছেন। এবং সেজন্য যা যা করণীয় দরকার বিরোধী দলকে সঙ্গে নিয়ে। তপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মনির হোসেন তপু। বিএনপির 31 দফায় 70 অনুচ্ছেদ তুলে দেওয়ার কথা থাকলেও সংবিধানে তা বহাল থাকায় সংসদ সদস্যরা ইচ্ছামতো ভোট দিতে পারেনি বলে জানিয়েছেন 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমেদ। রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি। অলি আহমেদ বলেন, রাষ্ট্রপতি কাকে চান এই প্রশ্নে বিভিন্ন জরিপে জনগণ তাদের মতামত দিয়েছেন, যেখানে তাকে 68% জনগণ ভোট দিয়েছে বলেও দাবি করেন তিনি। এ সময় তিনি বলেন, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করা না হলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 11 দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেশবাসীকে সাথে নিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার আহ্বান জানান কর্নেল অলি। মির্জা ফখরুল ইসলাম সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একসাথে অনেকদিন কাজ করেছি, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস আশা করি। সকল জিনিসের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলের জন্য কাজ করবেন, এটাই প্রত্যাশা। সংবিধানের 70 অনুচ্ছেদ স্বাধীন গণতন্ত্রের জন্য বাধা বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাষ্ট্রপতি নির্বাচন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ বাস্তবায়নে ভূমিকা রাখবেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ৩৫ বছর পর অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচন অনেকটা আনুষ্ঠানিকতা হলেও এতে উৎসাহ উদ্দীপনার কমতে ছিল না। বেশিরভাগ সংসদ সদস্য প্রথমবারের মতো ভোট দিয়েছেন এই নির্বাচনে। এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল সংবিধানের 70 অনুচ্ছেদ, যাতে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হবার বিধান রয়েছে।
এ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় অতীতের ফ্যাসিবাদী ব্যবস্থায় হলো রাষ্ট্রপতি নির্বাচন, যা গণঅভ্যুত্থানের প্রত্যাশা বিরোধী। তারা নির্বাচনের পর থেকেই বলে আসছিল যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তাহলে তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতা। ফলে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যেই সাংবিধানিক ব্যবস্থা ছিল, সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু এছাড়াও এ নিয়ে কথা বলেন জামায়াতের এমপি রফিকুল ইসলাম খান। সত্যের অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবেন। বিরোধী দলীয় হুইপের বক্তব্যের বিষয়ে চিফ হুইপ নুর ইসলাম মনি বলেন, সংবিধান জেনে বিরোধিতা করতে হবে। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে ফ্রি ফেয়ার ভালো ক্রেডিবল ইলেকশন এবং সত্য অনুচ্ছেদ না থাকে, তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি সত্য অনুচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে সত্য অনুচ্ছেদ ছাড়াই ইনশাআল্লাহ নির্বাচন হবে। ভবিষ্যতে সংবিধান পরিবর্তন হলে সেভাবে নির্বাচন আয়োজন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে ওইভাবে যদি সত্তর অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই সত্তর অনুচ্ছেদ অনুসারে হবে। নিশ্চিত পরাজয় জেনেও গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া হয়েছে বলে জানান বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, ৭০ অনুচ্ছেদ গণতন্ত্রের জন্য বাধা। আজকের নবনির্বাচিত প্রেসিডেন্টকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত যেহেতু জুলাই সনদটি পার্লামেন্টে পাশ হয়নি, সে কারণেই আমরা এই ৭০ অনুচ্ছেদ অ্যামেন্ডমেন্ট হয়নি এবং সে কারণেই যারা ভিন্নমত পোষণ করে তাদেরকে ভোট দেওয়ার সেই সুযোগটা আমরা দিতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়নে ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে, দক্ষতার সাথে এবং দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করবেন। আমরা আশা করি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেখানে ভূমিকা নেবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবার জন্য অভিভাবকের দায়িত্ব পালন করবেন, এমনটাই মনে করেন এই জামাত নেতা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দেশের গণমাধ্যমগুলোর সঠিক সংবাদ প্রচার করবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২১ শতকের চাকুরির বাজারে নেতৃত্ব দিতে তরুণদের ক্ষমতায়ন শীর্ষক জব এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী আরও বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জুলাই সনদ সব দলের অংশগ্রহণে বাস্তবায়ন করা হবে। তথ্য মন্ত্রণালয় দেশের সকল গণমাধ্যমের প্রতি খুবই আস্থাশীল যে তারা তাদের নিজেদের দায়িত্বের জায়গা থেকেই এ ধরনের একটি গুরুত্বপূর্ণ ইভেন্টকে কভার করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের যে আনুষ্ঠানিকতা আমরা শেষ করতে যাচ্ছি, এর মধ্য দিয়ে এক নতুন দিগন্তের উন্মোচন করতে পারবো এবং গণমাধ্যম যেভাবে সহযোগিতা করছেন ভবিষ্যতে সেভাবেই সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। শেষবারের মতো অফিস করে বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাষ্ট্রপতির কার্যালয় ত্যাগ করেন তিনি। বিদায়ের আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার জানায়। এ সময় বঙ্গভবনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় শুভেচ্ছা জানান। উপস্থিত সবার সাথে কুশল বিনিময় করেন মেজর হাফিজ উদ্দিন আহমদ। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিব সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। বিদায়কালে হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন। গত ২৪ জুলাই তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় দিল্লি, একথা জানিয়েছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেজন্য চলছে প্রস্তুতি। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নিহতের ঘটনা দুঃখজনক মন্তব্য করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন ভারতীয় হাই কমিশনার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছেন হাই কমিশনার। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল।
ঢাকায় আসার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে তৎপরতা চালিয়ে যাচ্ছেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক করছেন সরকার প্রধানসহ মন্ত্রীদের সাথে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন তিনি। কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশির মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলছেন ভারতের হাইকমিশনার। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। এটা খুব দুঃখের কথা, আর ওখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। জানান, আগামী 12 ও 13 সেপ্টেম্বর দিল্লিতে হতে যাওয়া 18তম ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেওয়ার বিষয়ে আশাবাদী ভারত। বাংলাদেশে এসে তার ভালো লাগতেছে, এটাই তার দেশ, এই কথাগুলি বলেছে। ইট ইজ কমপ্লিটলি কার্টেসি কল, নাথিং বিয়ন্ড। প্রধানমন্ত্রী ভারত সফর প্রসঙ্গে সেই বিষয়টা আজকে এখানে এটা পররাষ্ট্র না, আমার এখানে এইসব বিষয়ে কোনো আলোচনা করেনি। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। আপনাকে ওইটা জানিয়েছেন? ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এইটুকুই বলেছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ। দলের সহ দপ্তর সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এর আগে দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় তিনি মহাসচিবের পদ থেকে অব্যাহতি নেন। এরপর থেকে দলের গুরুত্বপূর্ণ এই পদে কে আসছেন তা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে দলের দুঃসময় হাল ধরা রিজভী পেলেন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। অশ্রুসিক্ত চোখে স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানালেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। সকালে মুন্সিগঞ্জ কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষবারের মতো দেখতে রাজধানীর কলাবাগানের বাসায় আসেন সাবেক এই মন্ত্রী। বাদজোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তৌফিক নেয়াজকে। বাসা থেকে দাফন পুরোটার সময় স্বামীর মরদেহের সাথে ছিলেন দীপুমণি। আরও জানাচ্ছেন তহিদুর রহমান তুহি। মনি অশ্রুসিক্ত চোখে ফ্রিজিং ভ্যানের ভিতরে চিরনিদ্রায় শায়িত স্বামীর পাশে কিছু সময় কাটান দীপুমণি। নিজ বাসায় প্রায় 4 ঘন্টা ছিলেন স্বজনদের সঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বেলা 12টার পর তৌফিক নেওয়াজের মরদেহ নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। মসজিদের জানাজা পড়াকালে পুরোটা সময় প্রিজন ভ্যানে অবস্থান করেন সাবেক এই মন্ত্রী। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে প্রিজন ভ্যান থেকে নেমে শেষবারের মতো স্বামীকে দেখেন ডাক্তার দীপুমণি। দুপুর 2টার পর প্রিজন ভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানেই দাফন করা হয় তৌফিক নেয়াজকে। শেষ বিদায়ে একমাত্র মেয়েকে সাথে নিয়ে কবরে মাটি দেন দীপুমণি। সব আনুষ্ঠানিকতা শেষে বেলা 3টার পর প্রিজন ভ্যানে কারাগারের উদ্দেশ্যে রওনা দেন ডাক্তার দীপুমণি। তৌহিদুর রহমান তুহি, ATN বাংলা, ঢাকা।
দেশব্যাপী শুরু হয়েছে কলেরা টিকা ক্যাম্পেইন 2026। 1 বছরের বেশি বয়সী সব নাগরিককে 2 ডোজের এই টিকা খাওয়ানো হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে একযোগে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, টিকা কার্যক্রম জোরদার করায় কলেরা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দেখুন জামিল হাসান শান্তর রিপোর্ট। পানিবাহিত রোগ প্রতিরোধে সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন। রাজধানীর গুলিস্তানে নগর ভবন অডিটোরিয়ামে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সঙ্গে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 আজকে থেকে শুরু হবে বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, পানিবাহিত রোগের ঝুঁকি কমাতে ওয়ার্ড পর্যায়ে সমন্বিতভাবে সেবা দেওয়া হচ্ছে। কলেরা আমাদের দেশে একটা বিরাট, আমাদের হাইজেনিক সিস্টেমের অভাব, অ্যাওয়ারনেসের অভাব, ফুড কোয়ালিটির অভাব। তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও কার্যকর রোগ নজরদারি ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমেই কলেরা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন সম্ভব। এদিকে তেজগাঁয় উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে সঙ্গে নিয়ে টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মোহিত। আমরা চাচ্ছি যে সারা দেশে অসংখ্য মানুষ প্রতি বছর কলেরাজনিত ডায়রিয়াতে আক্রান্ত হয়। এই ভ্যাকসিনের মাধ্যমে সেটাকে প্রতিরোধ করা যাবে। ক্যাম্পেইনে গর্ভবতী নারী ছাড়া 1 বছর বয়সী শিশু থেকে শুরু করে সবাই বিনামূল্যে এই টিকা পাবেন। 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ঢাকায় মোট 308টি নির্দিষ্ট কেন্দ্রে এবং সারা দেশে জেলা এবং উপজেলায় নিয়মিত ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ভ্রাম্যমাণ টিকাদান টিমের মাধ্যমে কলেরা টিকা খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। নারীদের জন্য চালু হওয়া বিশেষ পিঙ্ক বাস দিনে মাত্র 2 বার চলাচল করায় ক্ষুব্ধ যাত্রীরা। তাদের মতে 2 কোটি বাসিন্দার মেগা সিটি ঢাকাতে প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। 10টি বাস 2 বার চললে চলমান সংকটের 1 আনাও সমাধান হবে না বলে দাবি তাদের। যদিও চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে সার্ভিস বাড়ানোর কথা জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। এদিকে পিঙ্ক বাসের নারী চালক ও হেলপাররা তুলে ধরেছেন তাদের নানা সীমাবদ্ধতার কথা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গত 18 আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় 14টি বিশেষ পিঙ্ক বাস সার্ভিস উদ্বোধন করে সরকার, যেখানে চালক, কন্ট্রাক্টর ও হেলপার সবাই নারী। সার্ভিসটি চালুর দ্বিতীয় দিনে 4 ঘন্টা ধরে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরেও দেখা মেলেনি পিঙ্ক বাসের। অবশেষে আরামবাগে নটরডেম কলেজের সামনে দেখা মেলে বাসটির। কথা হয় চালক ও হেলপারের সঙ্গে। জানান, বাসটি সকাল 8টায় আব্দুল্লাপুর থেকে ছেড়ে এসেছে মতিঝিলে। বিকেল 5টায় আবার যাত্রা করবে আব্দুল্লাপুরের উদ্দেশ্যে। বড় গাড়ি তো আমি এই প্রথম নিয়ে বের হইছি, এজন্য আবার রাস্তা এর লাস্ট স্টপেজ হলো মতিঝিল আর হলো আব্দুল্লাপুর। এর ভিতর আমরা গাড়ি রাস্তায় কোথাও রাখতে পারি না, এখানে কোথাও আমরা আসলে যেতে পারি না। সড়কে মাত্র 2 বার চলছে পিঙ্ক বাস, বাকি সময় থাকছে ডিপোতে। পিঙ্ক বাসের স্বল্পতার কারণে আগের মতোই পাবলিক বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় নারীদের। অফিস সময়সূচি বিবেচনা করে 30 মিনিট পর পর বিশেষ এই সার্ভিস চান তারা। বাসের যে সংখ্যাটা আর কি, সেই সংখ্যাটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই কম। আরো বেশি সার্ভিস দেওয়া উচিত, আরো বেশি সংখ্যা বাড়ানো উচিত। যেমন আমি মিরপুরে থাকি, আমি পাচ্ছি না বাসটা। 10টা 5টা বাস বা 2টা দিয়ে তো কখনোই ঢাকা কভার করা সম্ভব না। আপনারা আরো বেশি বাস নিয়ে নামেন, ম্যাক্স 50টা এটা নিয়ে নামেন, তাহলে মোটামুটি আমরা মেয়েরা যারা আছি এরা একটা ভালো সুফলও পাবো, ভালো সার্ভিসও পাবো। এই যে হ্যারাসমেন্টগুলো আছে এগুলো থেকে আমরা রক্ষাও পাবো। মোবাইল ফোনে বিআরটিসির চেয়ারম্যান জানান, যাত্রী কম থাকায় আপাতত 2 বার রাস্তায় চলছে পিঙ্ক বাস। আপাতত যে পরিকল্পনা গ্রহণ করেছি ওই পরিকল্পনা অনুযায়ী চলবে। যাত্রী চাহিদা বৃদ্ধি পেলে অথবা রুটের সংখ্যা বৃদ্ধি অথবা পরিবর্তন, এটা পরবর্তীতে আমরা করে নিব। যাত্রীরা বলেন, সদ্য প্রশিক্ষণ নেওয়া নারী চালক দিয়ে হালকা যানবাহন চালানো কঠিন। সেখানে তাদের হাতে দেয়া হয়েছে দ্বিতল বাসের স্টিয়ারিং। এই বাস্তবতায় বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা করার পরামর্শ যাত্রীদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনার মূল হোতা জলিল সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক। জানান গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির আরও 48 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আরও জানাচ্ছেন জি এম তসলিম। বিমানবন্দর এলাকার ক্রাউন প্লাজার সামনে গত 9 আগস্ট ঘটে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। ফিলিং স্টেশনের 1,21,00,000 টাকা লুট করে ডাকাত দল। র্যাব জানায় 3টি মোটরসাইকেলে 6 জন সহ মোট 9 জন এই ডাকাতিতে অংশ নেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী হাকিম, তথ্যদাতা কাউসার এবং ডাকাতির ঘটনা বাস্তবায়নকারী জলিলকে গ্রেফতার করে র্যাব। হাকিমের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ডকাপ এবং ওয়্যারলেস সেট। পরে জলিলের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় লুণ্ঠিত আরও 48 লাখ টাকা। ডাকাতি সফল হওয়ার পর তারা নিজেদের মধ্যে এই টাকাগুলো ভাগ করে নেয়। মেইন যে সর্দার অর্থাৎ জলিল মোল্লা আনুমানিক 53 লক্ষ টাকা তার কাছে রাখে। তার আরেকজন সহযোগী ছিল সাগর বড়াই, সে আনুমানিক 14 লক্ষ টাকা ভাগে নেয় এবং ডাকাতির সময় তার হাতেও পিস্তল ছিল। ইতিমধ্যে ডিবি কর্তৃক গ্রেফতারকৃত হয়েছেন এবং তার কাছ থেকে আনুমানিক 12 লক্ষ টাকা সে সময় উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জলিল মতিঝিলে সংগঠিত 17 লাখ টাকার বৈদেশিক মুদ্রা ডাকাতির সঙ্গেও জড়িত থাকার কথা স্বীকার করে। এর আগে এই ডাকাতির সাথে জড়িত 5 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে র্যাবের মুখপাত্র সাংবাদিকদের জানান, নতুন আইনে এসআরবি কিভাবে কাজ করবে সেটি নির্ধারণ করবে সরকার। ভবিষ্যতে তাদের কার্যাবলী কিভাবে পরিচালনা করবে পুরোটি সরকারের উপরে নির্ভর করছে। নতুন একটি আইন প্রণীত হচ্ছে এবং এই আইন প্রণয়নের মাধ্যমে আমি বলবো যে এই বাহিনীটির জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। তবে কাঠামোগত পরিবর্তন হলেও এই বাহিনীর প্রতিটি সদস্য জবাবদিহিতার আওতায় থাকবে বলে জানান র্যাবের এই মুখপাত্র। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিলের উপর শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য আগামী সোমবার দিন ঠিক করেছে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ। অগ্রাধিকার ভিত্তিতে গঠিত বেঞ্চে চাঞ্চল্যকর এই হত্যা মামলার শুনানি শুরু হয় গত 28 জুলাই। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তখনকার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় করা মামলায় গ্রেফতার হন সিরাজউদ্দৌলা। মামলা তুলে না নেয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল মারা যান নুসরাত। এই হত্যা মামলায় 2019 সালের 24 অক্টোবর বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনের মৃত্যুদণ্ড দেয় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ডেথ রেফারেন্সের জন্য নুসরাত হত্যা মামলার রায় সহ নথিপত্র 2019 সালের 29 অক্টোবর হাইকোর্টে আসে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ থেকে শুরু করে অর্থনীতির ওপর প্রচণ্ড প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে এনডিসি কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, রোহিঙ্গারা মাদক পাচার এবং চোরাচালান সহ নানা ধরনের অপরাধমূলক কাজ করছে। ফলে সীমান্ত সমস্যা এবং পার্বত্য এলাকায় অস্থিতিশীলতা সহ নানামুখী চ্যালেঞ্জ তৈরি হয়েছে। 3 সপ্তাহব্যাপী এই কোর্সে এই বছর সংসদ সদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক ও কূটনৈতিক সহ 39 জন ফেলো অংশ নেন। পরে ফেলোদের হাতে সনদপত্র তুলে দেন সেনাপ্রধান। আপনারা জেনেছেন যে রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে। ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। এবার অর্থ সংবাদ।
দেশে তৈরি পোশাক শিল্প কারখানার ছাদ থেকে প্রায় 1768 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানী ব্র্যাক সেন্টারে রুফটপ সোলার নিয়ে এক সেমিনারে গবেষণাধর্মী প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে মোট বিদ্যুৎ চাহিদার 3% আসে সৌর বিদ্যুৎ থেকে, যা কাজে লাগাতে পারলে মোট চাহিদার 14% পূরণ করা সম্ভব। কারখানায় সোলার বিনিয়োগের প্রণোদনা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 100 মেগাওয়াট একটা সোলার করেন, তাহলে এটা এক বছরে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করবে সেটা প্রায় 150 কোটি টাকার গ্যাস আপনার সেভ করবে এবং প্রায় 300 কোটি টাকার আপনার এইচএফও আপনার সেভ করবে। আমাদের টার্গেট হচ্ছে 10,000 মেগাওয়াট করা, সেটা আর আমাদের দেশের বর্তমান যে অবস্থা, আমাদের একটু আগে অনেক বক্তারা বলে গেলেন যে 60,000 কোটি টাকা অলরেডি দেনা আছে আমাদের পিডিবির কাছে। সো এখানে আসলে বাইরের ইনভেস্টমেন্ট না আনা ছাড়া আমাদের তো কোনো গতি। ঢাকায় আলজেরিয়ার দূতাবাসে জাতীয় মুজাহিদ দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আবদেল ওয়াহাব সাইদানির পক্ষে বক্তব্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রাম এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সাদৃশ্য তুলে ধরে দুই দেশের সংহতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। এই দিনের ঐতিহাসিক তাৎপর্যের প্রতিফলনের কথা স্মরণ করেন এবং আলজেরিয়ার মুক্তি আন্দোলনের মূল্যবোধের উপর জোর দেন বক্তারা। অনুষ্ঠানটি 1 মিনিট নীরবতা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শেষ হয়। এবার খেলার খবর। ম্যাকাই টেস্টের আগে বাংলাদেশ শিবিরে অস্বস্তি, ঘাড়ের আড়ষ্টতায় ব্যাটিং অনুশীলন করেননি তানজিদ হাসান তামিম। নেটে ব্যাটিংয়ের সময় আঙ্গুলে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। এছাড়া টাইগাররা রয়েছেন ফুরফুরে মেজাজে। এদিকে ম্যাকাই টেস্টে অজিদের হারালে অবিশ্বাস্য এক বিশ্ব রেকর্ড গড়বে ফিল সিমন্সের শিশুরা। ভাঙবে অস্ট্রেলিয়ার মাটিতে 139 বছরের অক্ষত রেকর্ড। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। অসাধ্য সাধনের সামনে বাংলাদেশ। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার পর এবার টাইগারদের চ্যালেঞ্জ সিরিজ জয়। ম্যাকায়ে ড্র বা জয়ে রচিত হবে অজিদের মাটিতে প্রথম সিরিজ জয়ের ইতিহাস। ম্যাকায়ে জয় পেলে ভাঙবে অজিদের অহংকারের এক রেকর্ড। ঘরের মাঠে 2 বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজে 1887 সালের পর আর কখনো হোয়াইট ওয়াশ হয়নি অস্ট্রেলিয়া। দীর্ঘ 139 বছর ধরে এই রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে অজিরা। এই ইতিহাস বদলে নতুন রেকর্ডের সুযোগ শান্ত মিরাজদের সামনে। 22 আগস্ট শনিবার মাঠে গড়াবে 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ম্যাকায়ে চলছে টাইগারদের শেষ মুহূর্তের প্রস্তুতি। ডারউইনে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম এদিন অনুশীলনে নামেননি। ঘাড়ে আড়ষ্টতা থাকায় তাকে বিশ্রাম দেওয়া হয়। তবে দ্বিতীয় টেস্টের আগে তাকে নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ভয় ধরিয়ে দিয়েছিলেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নেটে ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পেয়েছিলেন, তবে প্রাথমিক চিকিৎসার পর আবার ব্যাট করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এদিকে ম্যাকায়ে পেস সহায়ক উইকেটের কথা মাথায় রেখে পেসারদের নিয়ে আলাদা পরিকল্পনা করছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। শান্ত মিরাজদের শারীরিক ভাষা বলে দিচ্ছে লক্ষ্য একটাই, জয়। 1887 সালের পর অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে টাইগাররা। 22 আগস্ট ম্যাকায়ের শুরু সেই ইতিহাস বদলের লড়াই। রায়হান রাসেল, এটিএন বাংলা। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল এবং খেলাধুলার নিয়মিত আয়োজনের লক্ষ্যে প্রতিবন্ধী ক্রীড়া সংগঠকদের তাগিদ দিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রীড়া ফেডারেশন বিপিকেএফ। সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর শহীদ ফারহান ফায়াজ স্টেডিয়ামের কনফারেন্স রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের আগামী 1 বছরের কার্যক্রম এবং বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিকেএফ এর সভাপতি জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজউদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ মহসিন এবং ফেডারেশনের সব সদস্যরা। বিপিকেএফ প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলা নিয়ে কাজ করছে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। 35 বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল। কাল বঙ্গভবনের শপথ, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার অভিনন্দন।
70 অনুচ্ছেদের কারণে ইচ্ছামতো ভোট দিতে পারেনি সংসদ সদস্যরা, অভিযোগ অলি আহমেদের। অনুচ্ছেদটি গণতন্ত্রের জন্য বাধা বলছে জামাত, ভবিষ্যতে পরিবর্তন হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দুঃসময় হাল ধরা রুহুল কবির রিজভী, দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যাশা। এবং স্বামীকে শেষ বিদায় দিয়ে আবারও কারাগারে ডাক্তার দীপু মনি, বনানী কবরস্থানে শায়িত হলেন তৌফিক নেওয়াজ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।